আইনজীবী সহ ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর। নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলছে দেশের নদী বন্দরগুলো। এবং মানিকগঞ্জে গড়ে উঠছে অবৈধ ইটভাটা, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত জানাবো। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ ও ভাঙচুরের মামলার আসামি ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এ আদেশ দেন। মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে গত বছরের ২৬শে নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আসামি ৬৩ জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। মামলার চার্জশিট দায়ের পর্যন্ত আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। দুর্বল ব্যবস্থাপনা, অপর্যাপ্ত সুবিধা ও যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে চলছে দেশের নদীবন্দর ও নৌঘাটগুলো। কোথাও ভাঙা সড়ক, আবার কোথাও নেই যাত্রীদের বিশ্রামাগার এবং টয়লেটের ব্যবস্থাও। ফলে নিত্য দুর্ভোগ সইছেন যাত্রীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের ব্যস্ততম বরিশাল লঞ্চঘাটের দুরবস্থার কারণে যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। ভাঙা গ্যাংওয়েতে চলাচলের ঝুঁকি, নেই যাত্রীদের বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থাও। নদী ভাঙনের ফলে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভোলার ইলিশা লঞ্চঘাট। টার্মিনালে উঠতে যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে। দ্রুত সময়ের মধ্যে সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। যখন আপনি জোয়ার হয় তখন পল্টন উঁচু হয়ে যায়, আবার যখন ভাটার সময় পল্টন নেস হয়ে যায়। পটুয়াখালীর লঞ্চ টার্মিনালেও একই অবস্থা। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার পাশাপাশি রয়েছে নিরাপত্তার অভাব। ঘাটটির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। যেখানে শৌচাগারের অবস্থা খুব নাজুক, এখানে নিয়মিত শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। এবং সবচেয়ে বড় কথা, এখানে ভবঘুরের একটা আস্থাস্থল এই টার্মিনাল। ভাসমান দোকান, যখন বাচ্চাদেরকে নিয়ে আমরা যাই সেখানে পল্টনে হাঁটার মতো কোনো অবস্থা তো নাই। ২০০১ সালে চাঁদপুরের প্রধান লঞ্চ টার্মিনাল নদী ভাঙনের কবলে পড়ে। এরপর শহরের মাদ্রাসা রোডের অস্থায়ী লঞ্চ টার্মিনাল চালু হয়। দীর্ঘ ২৪ বছর পার হলেও টার্মিনালে নেই যাত্রী সেবার ব্যবস্থা। একটা রোগী নিয়ে আসলেও খুব ঝামেলা করতে হয়, ঠিকভাবে বসার জায়গা নাই, যাত্রী নিয়ে প্রচুর টানাটানি করে। নতুন টার্মিনাল বিশ্বব্যাংকের অর্থায়নে এটা চলমান আছে কাজ। আশা রাখি আগামী বছর নাগাদ এই দুর্ভোগটা, যাত্রীদের দুর্ভোগটা লাঘব হবে বলে আমি মনে করছি। হাওড় জেলার সুনামগঞ্জে একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল লঞ্চ, কিন্তু সেই লঞ্চের কদর এখন শূন্যের কোঠায়। মানসম্মত লঞ্চ না থাকা ও নিরাপত্তার অভাব বলে অভিযোগ যাত্রীদের। পার্বত্য জেলা রাঙামাটিতে সড়ক যোগাযোগ ভালো হওয়ায় লঞ্চগুলোতে নেই যাত্রীদের বাড়তি চাপ। কাপ্তাই হ্রদ ঘিরে ৬ উপজেলায় যোগাযোগ অনেকটাই নৌযান নির্ভর। এদিকে পানি কম দিকে যাইতে পারে না, নৌগুলো অনেকখানে বাচ্চা যায়, জায়গা জায়গা শিলা আছে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মানিকগঞ্জে একের পর এক গড়ে উঠছে অবৈধ ইটভাটা। অনুমোদনহীন এসব ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ জেলার মোট ইটভাটা ১১৫টি। বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা লাইসেন্স। নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল, কলেজ, মাদ্রাসা, বসতবাড়ির পাশে গড়ে তোলা হয়েছে ইটভাটা। ব্যবহার হচ্ছে ৩ ফসলি কৃষি জমির মাটি।
লোকালয়ে ইটভাটা হওয়ায় কালো ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুসহ সব বয়সী মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, গভীর রাতে ভাটা মালিকরা ভেকু মেশিন দিয়ে এক প্রকার জোর জবরদস্তি করে ফসলি জমির মাটি কেটে নিয়ে যায়। ফলে মাঠের পর মাঠ রীতিমতো পুকুর। কেউ প্রতিবাদ করতে সাহস পায় না, প্রতিবাদ করলে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগও আছে। 10 পাখি জায়গা আবার ধ্বংস করছে, খোলা এক পাখি কাটে 3 পাখি ভাঙ্গে। মনে করেন 2-3টা ফসল ফলে ওখানে এই জমিন কাইটে নেয়। ইডানের কাকা অনেক কেস কাবার বেরিয়ে গেছে, কোর্ট পর্যন্ত, তারপরে ঢাকা হাইকোর্ট পর্যন্ত গেছে, হাইকোর্টে মামলা চলছে, তারপর থানা যায়। জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, বিধিমালা মেনেই ইটভাটার অনুমোদন দেয়া হয়েছে। মানিকগঞ্জ জেলায় বর্তমানে 115টি ইটভাটা রয়েছে বৈধ, যার ছাড়পত্র আছে, এবং 15টি অবৈধ ইটভাটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, এবং এগুলো ইট প্রস্তুত ভাটা নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুসারে নবায়ন করা হয়ে থাকে। জেলা প্রশাসক বলছেন, অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলমান, অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডগণ এই কাজগুলো করতেছে, পাশাপাশি জেলা থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই ধরনের অভিযান পরিচালনা করতেছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শতপণ্যের উপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন যশোর চেম্বার অফ কমার্সের নেতারা। এ সময় তারা কর আদায়ের পরিধি বাড়িয়ে রাজস্ব সমন্বয়ের দাবি জানান। দুপুরে সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই নতুন করে ভ্যাট বাড়ালে মানুষের ব্যয় বাড়বে, সেই সাথে কেনা বেচায় প্রভাবও পড়বে, যার ফলে ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হবেন। তাই সংকট সমাধানে কর আদায়ের পরিধি বাড়িয়ে রাজস্ব সমন্বয়ের উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি। এ সময় চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সহ সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপু সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 13তম দিন আজ। এ বিষয়ে জানাতে পূর্বাচলে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, কিছুক্ষণ আগে আমরা জানছিলাম যে মেলায় এখনো ক্রেতাদের সমাগম তেমন একটা নেই, এখন আসলে কি অবস্থা? দিনে এই শেষ বিকেলে এসে মানুষের আনাগোনা বেশ বেড়েছে, এবং আমরা দেখছি যে বাণিজ্য মেলা বিকেলবেলায় যারা আসছেন তারা পরিবার পরিজন নিয়ে আসছেন, বন্ধুবান্ধব নিয়ে আসছেন, এবং তারা এই মেলার বিভিন্ন প্রশস্ত জায়গায় ঘুরে দেখছেন। ঢাকার যে এই স্থায়ী বাণিজ্য মেলা, সেখানে স্বাচ্ছন্দ্যে যারা আসেন ঘোরাফেরার সুযোগটি থাকে, কারণ অনেকটা জায়গা জুড়েই এই বাণিজ্য মেলা, এবং আমরা দেখছি যে এই বিকেলের অনেকেই এসেছেন, তারা বাণিজ্য মেলায় যেমনটি এখানে ঘুরছেন এবং একই সঙ্গে পণ্যও দেখছেন, পণ্য কিনছেনও। আমরা জানি যে বাণিজ্য মেলা যারা এখানে আসেন তারা একই সঙ্গে পণ্যের ধারণাও নেন এবং কিছু পণ্য এখান থেকে কিনেও নেন। আর যে প্রতিষ্ঠানগুলো এখানে আসেন তাদের এটি একটি আসলে তাদের প্রসারের জায়গা এবং একই সঙ্গে বিক্রিরও জায়গা। তো সেইটি বিক্রেতারা যেটি বলছেন, তারা যে প্রতি বছর যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে আসেন সেটি এবারে তারা সন্তুষ্টি প্রকাশই করছেন যে প্রথম দিকে ক্রেতা কম থাকলেও শুক্রবার থেকে তাদের ক্রেতা বেড়েছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের বিক্রি বেশ ভালোই, অন্য বারের থেকেও এবারে বিক্রি ভালোই হচ্ছে এমনটি বলছেন। আর যারা আসছেন তারা শুধু যাতায়াতের কিছুটা দূরত্ব রয়েছে, তবে তাদের এখানে এসে স্বাচ্ছন্দ্যে পণ্য কিনতে পারছেন, আর সেগুলো তারা একটি যাচাই বাছাই করেও নিতে পারছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে বিক্রেতারাও সন্তুষ্ট বলা চলে এবং তাদের বিক্রি প্রতিদিনই কিছুটা বাড়ছে বলেই জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে 13তম দিনের খবর। পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল ইসলাম। দর্শক, দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। নীলফামারীতে লোভনীয় অফারের ফাঁদ, নিঃস্ব 200 আমানতকারী।
বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে তার বাসভবন যমুনায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর AK মোহাম্মদ কামরুল আহসান এলে এ ব্যাপারে কথা হয়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় চাইলে নিজেদের সক্ষমতা অনুসারে নিজেদের পরিকল্পনায় নির্বাচনটি করতে পারে। উপাচার্য কামরুল আহসান তাকে জানান, আগামী ১ ফেব্রুয়ারি বহুল প্রত্যাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে। রোডম্যাপ এরই মধ্যে দেওয়া হয়েছে। গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকাও প্রকাশ হয়েছে। ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৯২ সাল পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে মাত্র ৯ বার। ৳১,০০,০০০ টাকা জামানতে মাসে ১১০০ টাকা লাভ। নীলফামারীতে আজিজ কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক নামের একটি প্রতিষ্ঠানের এমন লোভনীয় অফারের ফাঁদে পড়ে নিঃস্ব ২০০ আমানতকারী। ৬ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি কাজ করলেও এর বৈধতা নিয়েই সন্দিহান খোদ সমবায় বিভাগ। সাদ্দাম আলীর তোলা ছবিতে জানাচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মেয়ের বিয়ের জন্য স্ত্রী, 2 মেয়ে ও নিজে মোট ৩,২৬,০০০ টাকা আজিজ কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংকে জমা রেখেছিলেন মাসুদ আলম। মেয়ের বিয়ে ঠিক হলে টাকা তুলতে গেলে শুরু হয় প্রতিষ্ঠানটির টালবাহানা। শেষ পর্যন্ত টাকা না পেয়ে ভেঙে যায় মেয়ের বিয়ে। মাসুদ আলমের মতো নীলফামারীর অনেকেই এখন ভুক্তভোগী। ১,০০,০০০ টাকা জামানতে ১১০০ টাকা মিলবে এমন লোভনীয় অফার দিলেও গত ৪-৫ মাস থেকে টাকা পাচ্ছেন না প্রায় ২০০ গ্রাহক। লাভের আশা ছেড়ে এখন জামানত ফিরে পেতে ঘুরছেন তারা। কিছু কিছু টাকা করে রাখছিলাম যাতে আমার মেয়ে বিবাহ হবে, বিয়েটা আর হলো না, বিয়েটা ভেঙে গেল। আমার ১,১০,০০০ টাকা, আমার এলাই বিশাল টাকা, আমার তো থাকিবারও জায়গা নাই। আশা দেয় যে আমার অমুক তারিখে দেবো, ফির দেয় না, ফির কোনোদিন অফিস বন্ধ থাকে, কোনোদিন খোলা থাকে। ২০১৮ সালে নীলফামারী শহরের বড়বাজার কিচেন মার্কেট এলাকার এই ভবনের ২য় তলায় জাহিদ শাহ ফকির নামের এক ব্যক্তি আজিজ কোঅপারেটিভের অফিস নিয়ে বসেন। গত কয়েকদিন ধরে তালাবদ্ধ কার্যালয়টি, দেখা মিলছে না কর্মকর্তা কর্মচারীদেরও। গরিব মানুষ টাকা তুলে রাখছি লাভের আশা, কিন্তু লাভও নাই আসলেও নাই। নতুন ডিট করতে বলতেছি, পয়সা ডিট করতে হবে না, আপনার ভাড়া আপনি পাবেন। তারপরে এই ২-১ মাস ভাড়া দিল, দেওয়ার পর ভাড়াও বন্ধ, আর ২ লাখ টাকা আমি রাখছি, ওই টাকাও দিচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরও প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক জাহিদের সাক্ষাৎ মেলেনি। মুঠোফোনে তিনি দাবি করেন, ঋণের কিস্তির টাকা তুলতে না পারায় গ্রাহকদের আমানতের টাকা দেয়া সম্ভব হচ্ছে না। প্রফিট প্লাস আসল দুইটাই একসাথে দিতে চেষ্টা করব। আমি সবাইকে বলছি জুন মাস পর্যন্ত আমাদেরকে একটু সময় দিতে হবে। নামের সাথে কোঅপারেটিভ ব্যবহার করা হলেও প্রতিষ্ঠানটি সমবায় বিভাগ কর্তৃক নিবন্ধিত নয় বলে জানিয়েছেন জেলা সমবায় কর্মকর্তা। নিবন্ধনকৃত কোনো সমবায় সমিতি না, এবং আমাদের যে সমবায় আইন এবং বিধিতে আছে যেটা সমবায় সমিতিই হবে, বাট সেখানে কোনো ব্যাংক, ফাইন্যান্সিং, লিজিং এইরকম প্রতিষ্ঠান আমাদের আয়ত্তের বাইরে। মিল্লাদুর রহমান মামুন, এটিএন নিউজ, নীলফামারী। লালমনিরহাটের হাতীবান্ধায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় দাদি নুরি বেগম নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ৩ বছরের নাতি আব্দুল্লাহ। বুড়িমারি লালমনিরহাট মহাসড়কের পাটিকাপাড়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোররাতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে উল্টে যায়। চাপা পড়েন ঘুমন্ত কয়েকজন। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামে। দেশের খবরে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতি শেষে আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। কেরানীগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ সহ ৩ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের পর এবার সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাকিব, আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন এবং আর কি দাবি রয়েছে তাদের?
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকাল থেকে তৃতীয় দিনের মতো তাদের অনশন করে যে আন্দোলন চলছে। এই কিছুক্ষণ আগে তারা তাদের ক্যাম্পাস ছেড়ে সচিবালয় অভিমুখে রওনা হয়েছে। আমি সেটি শিক্ষার্থীরা কিন্তু যে তাদের যে ক্যাম্পাস কেরানি নির্মাণ হওয়ার কথা রয়েছে সেটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীকে হস্তান্তর করে নির্মাণ করার জন্য তাদের যে মূল দাবিটি রয়েছে সেই দাবিতেই তারা আন্দোলন করছেন। আর এছাড়া তাদের আরও দুটি দাবি রয়েছে। দুটি হচ্ছে যে তাদের দুটি হল নির্মাণ হওয়ার কথা রয়েছে স্টিল বডির, সেটি যেন দ্রুত নির্মাণ কাজ শুরু হয়। এছাড়া যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের 70% শিক্ষার্থীকে আবাসন ভাতার আওতায় নিয়ে আসা, এই তিনটি দাবিতে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে যে দ্বিতীয় দিনের মতো যে তাদের অনশন কর্মসূচি, সেই অনশন কর্মসূচি পালন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছিলেন এবং এই মুহূর্তে যে অনশন কর্মসূচি সেখানেও অনশনরত শিক্ষার্থীরাও কিন্তু রয়েছেন। তারা হচ্ছে রিকশাতে চড়ে তাদের মতো করে স্যালাইন দিয়ে যারা অসুস্থ হয়ে পড়েছেন তারা তাদের কোনো রকম টিকে রাখার জন্য সুস্থ যেন একেবারেই অসুস্থ হয়ে না পড়েন সেজন্য তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। তো সেই অবস্থায় কিন্তু রিকশাতে চেপে তারাও এই আন্দোলনের অংশ হয়েই সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও যে আমরা দেখেছি সকালের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই যে তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এদিকে আমরা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম রেজাউল করিম তিনি কিন্তু শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলেন যে আগামী বুধবার সচিবালয়ে এই কেরানীগঞ্জের যে ক্যাম্পাস নির্মাণের কথা রয়েছে সেটি সেনাবাহিনীকে হস্তান্তরের বিষয়ে বুধবার দিন সচিবালয়ে স্টিয়ারিং কমিটির সভা হওয়ার কথা রয়েছে সেটি জানিয়ে তিনি শিক্ষার্থীদেরকে বলেছিলেন যেন সে পর্যন্ত তারা ধৈর্য ধারণ করেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু যে এর আগেও বেশ কয়েক দফা এই আন্দোলনটি চালিয়েছে, নানান সময়ে তারা তাদের মতো করে বিক্ষোভ প্রকাশ করেছে, আন্দোলন করেছে দাবি আদায়ের জন্য, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো দাবি আদায় হয়নি। সে কারণেই এই পর্যায়ে এসে এই চূড়ান্ত অবস্থায় তারা সচিবালয় অভিমুখে রওনা করেছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই আন্দোলনের সবশেষ পরিস্থিতি। আমি পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানাতে পারবো আশা করছি। ধন্যবাদ সাকিব আপনাকে। আমরা আশা করছি আমরা পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানতে পারবো। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা আন্দোলন সহ আরও বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখিয়ে দিচ্ছি আরও একবার। চিন্ময়ের আইনজীবী সহ 63 আইনজীবীর জামিন মঞ্জুর। নিরাপত্তার ঝুঁকি নিয়েই চলছে দেশের নদী বন্দরগুলো। মানিকগঞ্জে গড়ে উঠছে অবৈধ ইটভাটা, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। এবং নীলফামারীতে লোভনীয় অফারের ফাঁদ, নিঃস্ব 200 আমানতকারী। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।